আপনাদের কখনো কি মনে হয়েছে ভালোবাসা যখন দুদিকে টানি তখন ঠিক আর ভুলের সীমারেখা কোথায় হারিয়ে যায়? একদিকে মায়ের নিঃস্বার্থ স্নেহ, অন্যদিকে স্ত্রীর ভালোবাসার অধিকার, আর এর মাঝখানে একজন মানুষ যে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে ভিতর থেকে। এই টানাপোড়েন, অভিমান আর না বলা কথার ভিড়েই শুরু হয়েছে আজকের গল্প। একটা এমন গল্প যা হয়তো আপনাকে ভাবাবে আপনি হলে কি করতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু বিনোদন নয়, হয়তো জীবনের বড় একটা শিক্ষা লুকিয়ে আছে এর ভিতরে। প্রবীর আজ অফিস থেকে 1 ঘন্টা আগেই বাড়ি ফিরে এসেছিল। গাড়িটা বাইরে পার্ক করে এসে ভিতরে ঢুকেছে। এমন সময় দেখলো সুমনা তৈরি হয়ে সোফায় বসে আছে। তাকে দেখেই প্রবীর বলল, কি ব্যাপার সুমনা, আজ তো খুব সুন্দর লাগছে, কোথাও যাচ্ছ নাকি? সুমনা একটু বিরক্ত হয়ে বলল, কোথাও যাচ্ছি মানে? আমরা দুজনেই যাচ্ছি, মা ফোন করেছিল, আমাদের ডিনারে ডেকেছেন। তার কথা শুনে প্রবীর বলল, আরে কিন্তু আমরা এখন কিভাবে যাব? আমাকে তো মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সকাল থেকে তার শরীরটা ভালো নেই। প্রবীরের কথা শুনে সুমনার মুখটা গম্ভীর হয়ে গেল। সে একটু রাগের সুরে বলল, তোমার মা তো সবসময় অসুস্থই থাকেন, আমি যখনই কোথাও যাওয়ার কথা ভাবি তখনই তার কোনো না কোনো অজুহাত তৈরি হয়ে যায়। আজ তুমি একটু তাড়াতাড়ি এসেছো, তাই এই অজুহাতটা পেয়ে গেছে। বুড়ো বয়সে এসব রোগ লেগেই থাকে। সুমনার এই কথায় প্রবীর বিরক্ত হয়ে বলল, সুমনা, তুমি এসব কি বলছো? মা তো কখনো আমাদের বাইরে যেতে মানা করেনি, আর তোমার মায়ের ফোন তো তোমার কাছেই এসেছে, আমাকে তো কেউ কিছু জানায়নি। আমি তো তাড়াতাড়ি এসেছি কারণ ডাক্তারের সঙ্গে মায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তোমার প্ল্যানের কথা আমি তো জানতামই না। প্রবীর তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সুমনা কিছুতেই মানতে রাজি নয়। বরং সে আরো রেগে গিয়ে বলল, এখন কি আমার মা তোমার অনুমতি নিয়ে প্ল্যান করবে? কখন আমাকে ডাকবেন সেটাও কি তোমাকে জিজ্ঞেস করবে? তোমার নিজের মায়ের চিন্তা আছে, কিন্তু আমার মায়ের খারাপ লাগবে সেটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই। প্রবীর তাকে সাধ্য করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে সুমনা পুরোপুরি ঝগড়ায় নেমে পড়েছে। ঠিক তখনই ভিতর থেকে সব কথা শুনে রুক্মিণী দেবী বাইরে এসে বললেন, প্রবীর, কেন তর্ক করছো? ওর যদি যেতে ইচ্ছা হয় তুমি ওকে ওর মায়ের কাছে নিয়ে যাও, আমি নিজেই হাসপাতাল চলে যাব। কিন্তু সুমনা এটাকে উল্টো ভাবে নিল। সে শাশুড়ির উপর রেগে গিয়ে বলল, থাক, বেশি ভালো সাজতে হবে না। যদি সত্যিই যেতে হতো তাহলে সকালে গেলেন না কেন? না, আপনাকে তো আপনার ছেলের সামনে তো মহান দেখাতে হবে, তাই এইসব করছেন। থাক, আপনি আপনার ছেলের সঙ্গেই যান, আমি ক্যাব নিয়ে চলে যাব। রুক্মিণী দেবীর খারাপ লাগলেও তিনি শান্তভাবে বললেন, আরে তাতে কি হয়েছে মা, প্রদীপ তোমার সঙ্গে যাবে, আমি ক্যাব করে চলে যাব। সুমনা তখন আরো তীক্ষ্ণ স্বরে বলল, এত ভালোবাসা দেখানোর দরকার নেই। আপনার মতো মা কেন ছেলের বিয়ে দেন বুঝি না, যখন ছেলের প্রতি আপনার মোহ কাটে না। এই কথা শুনে প্রবীণ নিজের গলার স্বর একটু উঁচু করে বলল, তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো কিভাবে? রুক্মিণী দেবী তাকে চুপ থাকতে ইশারা করলেন, কিন্তু ততক্ষণে সুমনার আগে ফুসতে ফুসতে নিজের ব্যাগ তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। তখন রুক্মিণী দেবী প্রবীরকে বললেন, বাবা, গিয়ে ওকে আটকাও। প্রবীর বলল, যেতে দাও মা, তুমি ক্যাব করে চলে যাবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ওর বাড়িতে চলে যাব। কিছু হবে না মা, এই 6 মাসের বিয়েতে আমি অনেক নাটকই দেখে ফেলেছি, তুমি টেনশন নিও না। অবশেষে প্রবীরের বোঝানোর পর রুক্মিণী দেবী রাজি হলেন। প্রথমে প্রবীর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে দেখালো, তারপর বাড়ি পৌঁছে দিয়ে সুমনার বাপের বাড়ির দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখে সুমনা মুখ লুকিয়ে বসে আছে। প্রবীরকে দেখে সুমনার মা বললেন, আরে কি ব্যাপার জামাই, এখনো তো বিয়ের 6 মাস হয়নি, আর এর মধ্যেই সুমনাকে একা পাঠিয়ে দিলেন? প্রবীর শান্ত গলায় বলল, হ্যাঁ মা, আসলে আমাকে আমার মাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তার কথা শুনে সুমনার মা বললেন, ঠিক আছে, আপনার মায়ের দায়িত্ব আপনারই, কিন্তু এই বয়সে তো এমন অসুখ লেগেই থাকে। দেখুন না, সুমনার বাবারও তো প্রায় অসুস্থ থাকেন। কিন্তু সুমনা, আপনার স্ত্রী, তার প্রতিও তো আপনার দায়িত্ব আছে। তাকে এভাবে একা বাপের বাড়ি পাঠানো ঠিক নয়, তার ইচ্ছার কথাও তো ভাবা উচিত। সেই সময় প্রবীর কিছু বলেনি, কিন্তু কথাগুলো তার মনে লেগে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় সুমনা বলল, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। প্রবীরের মেজাজ খারাপ ছিল, কিন্তু সে ভাবলো একটা আইসক্রিম নিয়ে ঝগড়া করার কি দরকার। তাই গাড়ি নামিয়ে দুজনে আইসক্রিম খেলো। ফেরার সময় প্রবীর একটা ফ্যামিলি প্যাক আইসক্রিমও কিনলো। সেটা দেখে সুমনা বলল, এত বড় প্যাক কেন কিনলে? আমরা তো আইসক্রিম খেয়েই নিয়েছি। প্রবীর বলল, আমরা খেয়েছি ঠিকই, কিন্তু বাড়িতে মা আছে, উনি তো আইসক্রিম খুব পছন্দ করেন, ওনার জন্যই কিনলাম। এটা শুনে সুমনা বিরক্ত হয়ে বলল, সবসময় মা আর মা, দেখলেই মনে হয় একেবারে মায়ের ছেলে হয়ে বসে আছো। সবকিছু কি উনার জন্যই কিনতে হবে? স্ত্রী আর মায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রবীর রেগে গিয়ে বলল,
তুমি কি সব বলছো? বিয়ে হয়ে গেছে বলে কি আমার মা আর আমার রইল না? তার ছোট ছোট ইচ্ছেগুলোও কি আমি পূরণ করতে পারবো না? বিয়ের পর কি শুধু স্ত্রীরই অধিকার থাকে? মেয়ের কোনো অধিকার থাকে না? মায়ের কোনো অধিকার থাকে না? এটা শুনে সুমনা চিৎকার করে বলল, আমার ভালো লাগে না তুমি সবসময় তোমার মায়ের নাম জপতে থাকো। বিয়ের আগে হয়তো তোমার উপর তোমার মায়ের অধিকার ছিল, কিন্তু এখন শুধু আমারই অধিকার আছে। এই বলে সুমনা মুখ ফুলিয়ে গিয়ে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। প্রবীর আর কিছু বলল না, চুপচাপ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে সুমনা গাড়ির দরজা জোরে বন্ধ করে পা ঠুকতে ঠুকতে নিজের ঘরে চলে গেল। রুক্মিণী দেবী বুঝে গেলেন আবার ঝগড়া হয়েছে। প্রবীর ঘরে ঢুকলো। তার মেজাজও খারাপ ছিল। শেষ পর্যন্ত রুক্মিণী দেবী চুপ থাকাই ঠিক মনে করলেন। এতদিনে তিনি এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। রুক্মিণী দেবী নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন, আর প্রবীণ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম আসছিল না। মাত্র 6 মাস আগে তার বিয়ে হয়েছে সুমনার সঙ্গে। ছোট থেকে একক পরিবারে বড় হওয়া সুমনা খুব জেদি স্বভাবে। তার ধারণা স্বামীর উপর শুধু স্ত্রীরই অধিকার। প্রবীর যদি মায়ের সঙ্গে একটু বসতো বা মাকে নিয়ে মন্দির বা আত্মীয়র বাড়ি যেত, তাহলে সুমনার মোটেও ভালো লাগতো না। এই নিয়ে সে অনেকবার প্রবীরের সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া করেছে। আর সবচেয়ে বড় কথা, সুমনার মাও তাকে বোঝানোর বদলে তার পক্ষই নিত। তিনি বলতেন, ও তো এখনো বাচ্চা, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, তোমরা একটু ভালোবাসা দিয়ে সামলাও। এমনও বলতেন, স্বামীর উপর স্ত্রীর অধিকার থাকে। নিশ্চয়ই প্রবীর এমন কিছু করেন যার জন্য ওর এমন মনে হয়। এসব ভেবে প্রবীরের মনে হলো এইবার একটা সিদ্ধান্ত নিতেই হবে, নইলে তার আর তার মায়ের জীবন নষ্ট হয়ে যাবে। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে সে ঘুমিয়ে পড়লে। পরের দিন ভোরে তার ঘুম ভেঙে গেল, কারণ সে জানতো রুক্মিণী দেবী খুব ভোরে ওঠে। সে ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেল, তখন রুক্মিণী দেবী তার গোপালের জন্য খাবার সাজাচ্ছিলেন। প্রবীর গিয়ে তার পাশে বসলো এবং কিছুক্ষণ চুপচাপ মাকে দেখতে লাগলো। হঠাৎ সে বলল, মা, তুমি তো তোমার গোপালকে খুব যত্ন করো, কিন্তু তোমার ছেলের দিকে তো একদমই খেয়াল নেই। রুক্মিণী দেবী হেসে বললেন, তোরও তো রাখতাম বাবা, এখনো তুই আমার ছেলেই আছিস। কিন্তু এখন হয়তো বলতে বলতে তিনি থেমে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজ এত ভোরে উঠলি কেন? প্রবীর বলল, মা, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর তাতে তোমার সাহায্য দরকার। রুক্মিণী দেবী অবাক হয়ে বললেন, কি সিদ্ধান্ত? প্রবীর বলল, সুমনাকে একটা শিক্ষা দিতেই হবে। আর কতদিন আমরা সহ্য করব? রুক্মিণী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও এখনো বাচ্চা, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। প্রবীর দৃঢ়ভাবে বলল, না মা, ও বাচ্চা নয়, 25 বছরের মেয়ে, সব বোঝার ক্ষমতা আছে। এখন না বুঝলে সারা জীবন এমনই থাকবে। ওর মা বাবা না বুঝলেও তুমি অন্তত আমার পাশে দাঁড়াও। রুক্মিণী দেবী বললেন, ঠিক আছে বাবা, তুই যা বলবি আমি তাই করব। আমার গোপালের সামনে আমি তোকে কথা দিলাম। মায়ের আশ্বাস পেয়ে প্রবীর তাকে এসব বোঝালো। তারপর নিজের ঘরে ফিরে এলো। কিছুক্ষণ পরে সে সুমনাকে জাগালো। সুমনা ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে, এত সকালে কেন জাগাচ্ছ? প্রবীর বলল, আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও। সুমনা অবাক হয়ে বলল, আমি কেন বানাবো, রোজ তো মাই বানান। প্রবীর বলল, আজ মা না করেছেন। সুমনা অবাক হয়ে বলল, মানে? প্রবীর বলল, এখন তুমি আমার স্ত্রী, তাই আমার দায়িত্ব তোমার, তাই মা আর খাবার বানাবেন না। এই কথা শুনে সুমনা বাধ্য হয়ে রান্নাঘরে গেল, কিন্তু মনে মনে সে খুব খুশি ছিল। এখন তার স্বামীর উপর শুধু তারই অধিকার। সেদিন সে খুব আনন্দের সঙ্গে সব কাজ করলো। সন্ধ্যায় প্রবীর তাকে নিয়ে ঘুরতে গেল। দুজনে হোটেলে খেতে গেল। সুমনা ওয়াশরুমে থাকতেই তার মায়ের ফোন এলো, কিন্তু প্রবীর ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিল। পরে তার নিজের ফোন এলে এসে ধরল, কিন্তু শুধু বলল, আমরা বাইরে খেতে এসেছি, সুমনা ওয়াশরুমে আছে, বলে ফোনটা কেটে দিল। সুমনাকে কিছুই জানালো না। এরপর কয়েকদিন এভাবে চলতে থাকলো। রুক্মিণী দেবীও শুধু প্রয়োজন মতোই কথা বলতেন, বাকিটা সময় নিজের ঘরে বা পাড়ার বান্ধবীদের সঙ্গে কাটাতেন। একদিন সুমনা বলল, প্রবীর, আজ আমার মায়ের বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, চলো না। প্রবীর বলল, না, আজ আমরা সিনেমা দেখতে যাব। সুমনা বলল, না, আজ মা বাবার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। প্রবীর বলল, না, আজ তুমি আমার জন্য সিনেমা দেখতে চলো। অবশেষে সেই দিনও তারা সিনেমা দেখতে গেল। এরপর থেকে যখনই সুমনা বাপের বাড়ি যাওয়ার কথা বলতো, তখনই প্রবীর তাকে অন্য কোথাও ঘুরতে নিয়ে যেত। যতক্ষণ প্রবীর বাড়িতে থাকতো, সুমনাকে ফোনে তার মায়ের সঙ্গেও কথা বলতে দিত না। শেষমেশ এক রবিবার সকালে হঠাৎই সুমনার মা বাবা তাকে দেখতে তার শ্বশুর বাড়িতে এসে হাজির হলেন। তখন রুক্মিণী দেবী মন্দিরে গিয়েছিলেন। সুমনা দরজা খুলে সামনে নিজের মা বাবাকে দেখে খুব খুশি হয়ে গেল। তাদের হল ঘরে বসিয়ে এসে প্রবীরকে ডাকতে ঘরে গেল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রবীর বাইরে এলো না।
অবশেষে আবার ডাকার পর অনিচ্ছা সত্ত্বেও প্রবীর বাইরে এসে দুজনকে নমস্কার করে সোফায় বসে মোবাইলে সিনেমা দেখতে লাগলো। এটা সুমনের একেবারেই ভালো লাগলো না, কিন্তু সে তখন কিছু বলল না। ঠিক তখনই প্রবীর বলল, সুমনা, আমার জন্য একটু জল নিয়ে এসো। সুমনা রান্নাঘর থেকে জল এনে দিল। তারপর সে নিজের মা বাবার পাশে বসতে যাচ্ছিল, তখনই প্রবীর আবার বলল, সুমনা, চা বানিয়ে দাও। সুমনা আবার রান্নাঘরে গেল। এদিকে সুমনার বাবা প্রবীরের সঙ্গে কথা বলতে চাইলে প্রবীর শুধু হ্যাঁ হুম বলে এড়িয়ে গেল। শেষমেশ তারা নিজেরাই চুপ করে গেলেন। সুমনা চা বানিয়ে এনে টেবিলে রাখতেই প্রবীর আবার বলল, সুমনা, তাড়াতাড়ি আমার জন্য দুপুরের খাবারে আলু পোস্ত ডাল বানাও। আজ তোমার হাতের আলু পোস্ত খেতে খুবই ইচ্ছে করছে। এইবার জেদি স্বভাবে সুমনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে বলল, প্রবীর, আমার মা বাবা এসেছে না, তুমি তাদের সঙ্গে কথা পর্যন্ত বলছো না, বলছে আমাকে রান্নাঘরে লাগিয়ে রেখেছো। কিছু ভালো করে কথা বললে কি তোমার কিছু কমে যাবে? তুমি দেখছো না আমার বাবা প্রায় অসুস্থ থাকেন? প্রবীর তখনও মোবাইলে চোখ রেখে বলল, তাদের সঙ্গে যত খুশি পরে কথা বলবে, কিন্তু আমি যখন বাড়িতে থাকি তখন তুমি আমার উপর ফোকাস করো। আর অসুখ বিসুখ তো এই বয়সে থাকেই। এই কথা শুনে সুমনার মা বাবা অবাক হয়ে গেলেন। সুমনা বললেন, এইভাবে কথা বলছো কেন? এরা আমার মা বাবা, আমি কি তাদের সঙ্গে কথাও বলতে পারবো না? তুমি কিভাবে তাদের নিয়ে এমন কথা বলতে পারো? প্রবীর মোবাইলটা বন্ধ করে পাশে রেখে সুমনার দিকে তাকিয়ে বলল, বিয়ের আগে তো তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার প্রথম প্রাধান্য। আগে আমার কাজ করো। সুমনা এবার গলা উঁচু করে বলল, প্রবীর, আমি তোমার সঙ্গে বিয়ে করেছি, তুমি আমাকে কিনে আনোনি যে তুমি যা বলবে আমি তাই করব। প্রবীর হেসে বলল, সুমনা, ভুলে যেও না, তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার অধিকার বেশি, তোমার মা বাবার নয়। সুমনা রেগে বলল, এবার চুপ করো প্রবীর, খুব হয়ে গেছে। প্রবীর তার কথা কেটে দিয়ে বলল, কি হলো সুমনা? সবসময় মা মা করতে ভালো লাগতো, তাই না? আজ খারাপ লাগছে? আজ আমি ঠিক সেই কথাগুলোই বলছি যেগুলো তুমি আমাকে বলেছিলে। তোমার মা বাবা তোমার কাছে সব, আর আমার মা আমার কাছে কিছুই না। আমি তো তোমাকে বিয়ে করেছি, কিনিনি। যে আমি নিজের মায়ের সঙ্গে তোমার সামনে কথাও বলতে পারতাম না, দুটো কথা ভালো করে বললেই তোমার কিছুই কমবে না। প্রবীরের মনে সব জমে থাকা ক্ষোভ সে সবার সামনে উগরে দিল। তার কথা শুনে সুমনা আর তার মা বাবার মাথা লজ্জায় নুয়ে গেল। প্রবীর আবার বলল, সম্পর্ক সমানভাবে চলাতে হয়। যেমন মা বাবার জন্য তোমার মন কাঁদে, তেমনি আমার মায়ের জন্য আমারও কাঁদে। যদি তুমি চাও আমি আমার মায়ের সঙ্গে কথা না বলি, তাহলে তুমিও কি তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে? নইলে এই সম্পর্ক শেষ করি। আমি ডিভোর্স পেপারে সই করতে প্রস্তুত, কারণ আমি আর সহ্য করতে পারছি না। প্রবীরের এমন রাগ দেখে সুমনা আর তার মা বাবা ভয় পেয়ে গেলেন। পরিস্থিতি খারাপ হতে দেখে সুমনার মা তাকে ইশারা করলেন। তখন সুমনা এগিয়ে এসে প্রবীরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ প্রবীর, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্রবীর বলল, দেরিতে হলেও ঠিক বুঝেছ সুমনা। যেই দিন তুমি বলেছিলে বুড়ো বয়সে তো এসব অসুখ থাকেই, মা শুধু অজুহাত বানান, সেই দিনই আমি ঠিক করেছিলাম তোমাকে ঠিক পথ দেখাবো। ঠিক তখনই রুক্মিণী দেবী ভিতরে ঢুকে বললেন, আর তুমি সেটাই করেছো বাবা। সুমনা তখন রুক্মিণী দেবীর কাছেও ক্ষমা চাইল, মা, আমাকে ক্ষমা করে দিন। রুক্মিণী দেবী স্নেহের সঙ্গে বললেন, না মা, কোনো ব্যাপার না, শেষ ভালো যার সব ভালো তার। এরপরই সবাই হেসে উঠল। সুমনার বাবাও ক্ষমা চেয়ে বললেন, ভবিষ্যতে এমন কিছু আর হবে না যাতে তার কারণে এই সম্পর্কের উপর কোনো প্রভাব পড়ে। তো বন্ধুরা, গল্পটি কি আপনাদের হৃদয়ে ছুঁতে পেরেছে? শেষটা দেখে কেমন লাগলো? খুশি, অবাক, নাকি একটু ইমোশন? আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখে ফেলুন এখনই। ভালো লেগে থাকলে একটা লাইক তো চাই। আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, হয়তো তাদের জীবনে এই গল্পটা কিছু বদল আনতে পারে। আর হ্যাঁ, এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সামনে আসে আরো অনেক গল্প যা আপনাকে ভাবাবে, কাঁদাবে আর শেখাবে। পাশে থাকুন, ভালোবাসা দিন, আমরাও নিয়ে আসবো আরো অসাধারণ গল্প। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।